অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। টার্গেট পিএসসি ক্লার্ক এবং এনটিপিসির এটা হচ্ছে 14তম ক্লাস এবং এখানে আমরা ডিসকাস করব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন, কারণ আগের ক্লাসগুলোও কিন্তু অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। নিচের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত ক্লাস আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এবং এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে কিন্তু ডিসকাস করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে ঘন্টাটা আছে সেটাকেও বাজিয়ে নিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেতে থাকেন। তো চলুন প্রশ্নপত্র দেখে নেওয়া যাক। তার আগে গতদিনের একটি কোশ্চেন আপনাদেরকে দেওয়া ছিল, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ মার্কারি ইজ। আমি পুরো থিওরিটিক্যাল বিষয় নিয়ে আমি ডিসকাস করেছিলাম, তার থেকেই কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিলাম। তো অবশ্যই আপনাদের পারা উচিত এবং অনেকেই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার করেছিলেন, অনেকেই ভুল অ্যান্সার করেছিলেন এবং কমেন্টের অ্যান্সারের কমেন্টটা কিন্তু খুব কমই এসেছিল। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে -38.83 ডিগ্রি সি হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ মার্কারি এবং এই যে 356 বা 357 ডিগ্রি সি হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ মার্কারি। তো দুটোকেই খেয়াল রাখতে হবে। এবং আজকের ফার্স্ট কোশ্চেনে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে নীতি আয়োগ সম্পর্কিত। আসলে নীতি আয়োগ বিষয়টা কি সেটা একটু আমরা জানবো। নীতি আয়োগ হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অনেক পরীক্ষাতেই নীতি আয়োগের ফুল ফর্ম আসে, তো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আপনারা লিখে নিতে পারেন। অলসো কল্ড নীতি আয়োগ ওয়াজ ফর্মড বাই এ রিজলিউশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। দেখুন ক্যাবিনেটের দ্বারাই কিন্তু নীতি আয়োগটাকে গঠন করা হয়েছিল। এরকম একটা কোশ্চেন পরে আছে, সেটা আপনারা দেখতে পাবেন। অন জানুয়ারি 1, 2015। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নীতি আয়োগ কবে এস্টাবলিশড হয় এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে। তো জানুয়ারি 1, 2015 কিন্তু নীতি আয়োগ এস্টাবলিশড হয় ক্যাবিনেটের দ্বারা, ইউনিয়ন ক্যাবিনেটের দ্বারা। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কিপিং উইথ ইটস রিফর্ম এজেন্ডা কনস্টিটিউটেড দ্য নীতি আয়োগ টু রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন ইনস্টিটিউটেড ইন 1950। দেখুন এটা প্ল্যানিং কমিশনকে কিন্তু রিপ্লেস করেই কিন্তু নীতি আয়োগ এস্টাবলিশ করা হয়েছে এবং প্ল্যানিং কমিশন এস্টাবলিশ করা হয়েছিল 1950তে প্ল্যানিং কমিশন ইনস্টিটিউট করা হয়েছিল এবং সেই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে কিন্তু নীতি আয়োগকে এস্টাবলিশ করা হয়েছে 1 জানুয়ারি 2015। এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার চলে আসি নেক্সট নীতি আয়োগ সম্পর্কিত তথ্যে, সেটা হচ্ছে চেয়ারপারসন। দেখুন নীতি আয়োগের চেয়ারপারসন সবসময় প্রাইম মিনিস্টার হয়। যিনি বর্তমান হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু চেয়ারপারসন হবেন নীতি আয়োগের। তো এখন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তিনিই এখন বর্তমান নীতি আয়োগের চেয়ারপারসন। ভাইস চেয়ারপারসন হচ্ছে ডক্টর রাজীব কুমার। আর ফুল টাইম মেম্বার্স এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও অমিতাভ কান্ত, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এবং ভাইস চেয়ারপারসন রাজীব কুমার এটাও পরীক্ষায় খুবই আসে এবং চেয়ারপারসন প্রাইম মিনিস্টার। এটা এই তিনটে জিনিস কিন্তু বেশি করে মাথায় রাখতে হবে। আর ফুল টাইম মেম্বারের মধ্যে ডক্টর বিবেক দেবরয়, ভিকে সারস্বত, প্রফেসর রমেশ চন্দ অ্যান্ড ডক্টর ভিকে পাল, এরা হচ্ছে ফুল টাইম মেম্বার্স। তো চলুন এবার নেক্সট কোশ্চেনে দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন। গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হুইচ কান্ট্রি? গ্রিনল্যান্ড বিশ্বের সব থেকে বড় দ্বীপ। ফার্স্ট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? গ্রিনল্যান্ড। এবার বলছে এটা কোন দেশের অভিন্ন অংশ? তো এটা হচ্ছে ডেনমার্কের অভিন্ন অংশ। একের সি এর দাগ ওখানে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার চলুন নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আন্ডার হুইচ আর্টিকেল দ্য মানি বিল ইজ মেনশনড? মানি বিল কোন আর্টিকেল বা অনুচ্ছেদের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে আর্টিকেল 110। বি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার চলুন নেক্সট কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনস্টিটিউশনাল বডি? নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক সংস্থা? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন, চিফ ইনফরমেশন কমিশন আর ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট। তো এর মধ্যে এই যে অপশনটা ডি এর দাগ, ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট, রাষ্ট্রীয় অনুসূচিত জাতি আয়োগ, এটাই হচ্ছে কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংস্থা। তো এবার চলুন নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হুইচ অ্যামং দ্য ফলোইং আর্টিকেলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস দ্য পাওয়ার টু দ্য হাইকোর্টস টু ইস্যু রিটস? হাইকোর্ট কোন ধারা অনুসারে বা কত নম্বর ধারা অনুসারে রিট জারি করতে পারে? তো হাইকোর্ট হচ্ছে 226 নম্বর ধারা অনুসারে রিট জারি করতে পারে। সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং এস্টাবলিশড দ্য প্ল্যানিং কমিশন ইন 1950?
দেখুন আমি যেটা বলেছিলাম, প্ল্যানিং কমিশনকে 1950 খ্রিস্টাব্দে কিসের মাধ্যমে স্থাপন করা হয়েছিল? তো ক্যাবিনেট বা মন্ত্রিমণ্ডলের মাধ্যমে, এবং নীতি আয়োগটাও কিন্তু সেই মন্ত্রিমণ্ডলের মাধ্যমেই ক্যাবিনেট প্ল্যানিং কমিশন থেকে নীতি আয়োগ করা হলো। তো এবার দেখুন নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট সেলিয়েন্ট ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের মুখ্য বিশেষতা নয় কোনটি এর মধ্যে? দেখুন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের সর্বোচ্চতা, স্বতন্ত্র ন্যায়পালিকা, দ্বিনাগরিকতার কোনোটিই নয়। তো এর মধ্যে ডুয়েল সিটিজেনশিপ বা দ্বিনাগরিকতা, এটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের মুখ্য বিশেষতা নয়। এবার দেখুন নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা নামে পরিচিত কোনটি? তো ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হচ্ছে এখানে কারেক্ট আনসার, বিয়ের দাগ। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিভাগের অন্তর্ভুক্ত নয় এর মধ্যে কোন শব্দটি? সেটা হচ্ছে ডিগনিটি বা পদমর্যাদা, প্রতিষ্ঠা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিয়ের দাগ। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য এমার্জেন্সি প্রভিশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন বরোড ফ্রম হুইচ কান্ট্রি? ভারতীয় সংবিধানের আপাতকালীন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো আপাতকালীন জরুরি ব্যবস্থা হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে, নয়ের এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, জার্মানি থেকে নেওয়া হয়েছে। এবার দেখুন, এবার বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন রকম নেওয়া হয়েছে, সেগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে আবার পরপর ডিসকাস করব। সব কিছু ডিসকাস হবে পরপর, কোনো চিন্তা নেই। আর ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? তো আধুনিক রসায়নের জনক বলা হয় ল্যাভোসিয়ারকে, আমরা সকলেই জানি। এখানে এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন, হু আইসোলেটেড কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইডকে কে পৃথক করেন বা এক কথায় ডিসকভার করেন? তো জোসেফ ব্ল্যাক, এর দেখ হচ্ছে কারেক্ট অ্যান্সার, জোসেফ ব্ল্যাক কার্বন ডাইঅক্সাইডকে পৃথক করেন। নেক্সট কোশ্চেন, এ স্মল রেন ড্রপস কন্টেন্স হাউ মেনি পার্টিকেলস অফ ওয়াটার ইন ইট? এক বৃষ্টির কণায় কত অণু জলের কণা থাকে? এক বৃষ্টির ফোঁটায় আর কি কত অণু জলের কণা থাকে? তো এখানে দেখুন এগুলো কিন্তু এই রকমভাবে পরীক্ষা আসবে, 10⁻21, এটা 21, 10⁻21 এভাবে কিন্তু আসবে। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে 10⁻21, বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা যেটিকে আমরা এডিবি বলে থাকি, এটা সম্পর্কিত একটু তথ্য। প্রথমত তো এডিবির ফুল ফর্ম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটার হেডকোয়ার্টার হচ্ছে মেনিলা, ফিলিপাইন্স। অনেক পরীক্ষাতে আসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর হেডকোয়ার্টার কোথায়? তো মেনিলা, ফিলিপাইন্স, কারেক্ট আনসার মনে রাখতে হবে। এরপরে এখানকার প্রেসিডেন্ট হচ্ছে তাকেহিকো নাকাও, এডিবি এর প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে তাকেহিকো নাকাও, খেয়াল রাখতে হবে। এবার নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য 2018 সরস্বতী সম্মান? 2018 সরস্বতী সম্মান জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো ডক্টর কে শিবা রেড্ডি, ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে সরস্বতী সম্মান কিসের জন্য দেওয়া হয়? তো আপনাদেরকে মনে রাখতে হবে লিটারেচার, LITERATURE, লিটারেচার বা সাহিত্য, এই সাহিত্যের জন্যই কিন্তু সরস্বতী সম্মান দেওয়া হয় এবং 2018 সালে পেয়েছেন কে শিবা রেড্ডি, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে, দ্য লিস্ট অফ ভেরিয়াস নিউ ইয়ার অ্যান্ড হারভেস্ট ফেস্টিভ্যালস উইথ দ্যার অ্যাসোসিয়েটেড স্টেটস ইজ অ্যাজ ফলোস। দেখুন, আমাদের যেমন বৈশাখ মাসের পয়লা তারিখে আমরা বাঙালিরা, বৈশাখ মাসের পয়লা তারিখে আমরা কিন্তু পয়লা বৈশাখ বলে একটা অনুষ্ঠান, সেটাকে আমরা পালন করে থাকি, বা শুভ নববর্ষ যেটাকে আমাদের বলা হয়। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন পয়লা বৈশাখ হয়, তেমনি বিভিন্ন রাজ্যে কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে। তো সেগুলোকে একটু মাথায় রাখতে হবে, কারণ যেহেতু পয়লা বৈশাখটা রিসেন্টলি পার হলো। তো দেখুন কেরালাতে হচ্ছে বিশু নামে যে অনুষ্ঠানটা হয়, আমাদের যেমন দেখুন পয়লা বৈশাখ ওয়েস্ট বেঙ্গল, আমাদের যেমন পয়লা বৈশাখ, কেরালাতে তেমন ভিশু বলে একটি অনুষ্ঠান হয়। আমাদের যেমন পয়লা বৈশাখ, তেমনি আসামে রঙ্গালী বিহু, বিহারের আসামের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কমন একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে বিহু। সেই রঙ্গালী বিহুটা কিন্তু আমাদের যখন পয়লা বৈশাখ অনুষ্ঠান করা হয়, তাদের তেমনি রঙ্গালী বিহু করা হয়। তামিলনাড়ুতে দেখুন আমাদের যেমন পয়লা বৈশাখ, তেমনি ওদের পুথান্ডু পিরাপ্পু, ইংলিশে লেখা আছে কিন্তু আমি পুরোপুরিভাবে বাংলায় বলছি।
পুথান্ডু পিরাপ্পু, এটা হচ্ছে তামিলনাড়ুতে হয়। আর ওড়িশাতে হয় মহাবিশু সংক্রান্তি, বিশু বা সংক্রান্তি। ওড়িশাতে কোনটা হয় না মহাবিশু বা সংক্রান্তি হচ্ছে ওড়িশাতে। তো এই কিছু নিউ ইয়ার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এগুলো আপনাদের জানার জন্যও অবশ্যই উপকারী, এবং পরীক্ষা আসলে তো তাহলে সব থেকে ভালো হলো। তো এবার নেক্সট কোশ্চেন আজকের, হিটিং অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ডিরেক্টলি রেজাল্টস ইনটু ফর্মেশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ভেপার ইজ দ্য এক্সাম্পল অফ। যখন কোনো অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা গরম করি তখন সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্পে পরিণত হয়ে যায়। এই পদ্ধতিকে কি বলা হয়? আমি কিন্তু যখন সাবলিমেশন বা ঊর্ধ্বপাতনের যে থিওরিটিক্যাল পার্টটা করিয়েছিলাম সেইখানে কিন্তু আমি ডিসকাস করেছিলাম যে ঊর্ধ্বপাতনের বেশি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হয় না, খুবই কম কিছু উদাহরণ আছে, বেশি কিছু উদাহরণ হয় না, খুবই কম উদাহরণ আছে এবং সেগুলো ইম্পর্টেন্ট। তো তার মধ্যে একটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটা হচ্ছে বিয়ের দাগ, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়ে যাওয়া। এবার নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সাবলিমেশন। তো নিম্নলিখিত কোনটি ঊর্ধ্বপাতনের উদাহরণ? দেখুন এই যে সমস্ত প্রশ্ন আমি করাচ্ছি এর থিওরিটিক্যাল পার্ট কিন্তু আমি আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ সেখান থেকে কিন্তু ভালোভাবে আপনাদের তাহলে এই কোশ্চেন সম্পর্কিত ধারণাটা কিন্তু চলে আসবে। তো ঊর্ধ্বপাতনের উদাহরণ নিম্নলিখিত কোনটি? দেখুন আমি বলেছিলাম ড্রাই আইস বা শুষ্ক বরফ, যেটাকে কঠিন কার্বন ডাইঅক্সাইড বলা হয়, ক্যাম্ফর বা কর্পূর। তো এই দুটোই হচ্ছে ড্রাই সাবলিমেশনের উদাহরণ। আইস তো হবেই না, আইস তো মেল্টিং হয়, ডাইরেক্ট গলে জলে পরিণত হয়ে যায়। তো এখানে 1 আর 2 কোথায় আছে দেখুন, এ এর দাগ, 1 এবং 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ এর দাগ। এবার দেখুন নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ সলিড। নিম্নলিখিত কোনটি কঠিনের ধর্ম নয়? তো দেখুন হাই কম্প্রেসিবিলিটি বা উচ্চ সংপীড়ন, এটা হচ্ছে কঠিনের ধর্ম নয়। তাছাড়া হাই ডেন্সিটি, উচ্চ ঘনত্ব, খুব ঘনত্ব হয়, রেগুলার শেপ, একটা স্বাভাবিক আকৃতি হয়, হাই রিজিডিটি, উচ্চ কঠোরতা হয়, কঠিনে তো অবশ্যই কঠোরতা হবে। তো হাই কম্প্রেসিবিলিটি বা উচ্চ সংপীড়ন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হয় না কঠিনের মধ্যে। এবার দেখুন এই কম্প্রেসিবিলিটিটা কিসের মধ্যে হয়? দেখুন নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর হাইলি কম্প্রেসেবল। নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি সংকোচনশীল? আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা করতে পারবেন। তো হাই কম্প্রেসেবল হয় গ্যাসে, কারণ সেই জন্যই তো আমরা বলে থাকি একটা গ্যাসের ফর্ম আপনাদের কমন যেটা জানা সেটা হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাকে কম্প্রেসড করা হয়, সংকোচন করা হয়, করে তারপরে এটাকে ন্যাচারাল গ্যাসে পরিণত করা হয়, সেই জন্য আমরা বলি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর থেকে আপনারা মনে রাখতে পারেন যে হাই কম্প্রেসেবল যেটা আছে সেটা হচ্ছে গ্যাসের মধ্যেই হয়, গ্যাসকেই কিন্তু আমরা কম্প্রেস করতে পারি। এবার দেখুন নেক্সট হচ্ছে, আর সেই জন্যই তো আমরা এলপিজিগুলোকে সিলিন্ডারের মধ্যে ভরতে পারি কম্প্রেস করেই। নেক্সট কোশ্চেন হচ্ছে, হু ডিসকভার্ড ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কে আবিষ্কার করেন? তো র্যামসে, বিয়ের দা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দ্য ফাউন্ডার অফ কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন ওয়াচ। বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব কে স্থাপন করেন? তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং আজকের পর্যন্ত এই পর্যন্তই।